শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প দৈত্যের বাগানের শিশু। যৌবনকালটা লালুর কেটেছে মামদোবাজিতে। মামদোভূতের ধর আছে, মুড়ো নেই। লালুরও ছিল না, ধর ছিল, সেটা দশাসই। ছেলেবেলা থেকেই তার চেহারাখানা বিশাল, দুখানা বিপুল কাঁধের মধ্যে তার মুন্ডুটা নিতান্তই ছোট দেখতে। মুখখানা ভালো নয়, কিন্তু সেই মুখে খুব সরলতা ছিল, ছিল নিষ্ঠুরতাও। মাথায় বুদ্ধি ছিল না। 15-16 বছর বয়সেও ক্লাস 8-এর ছাত্র সে। তখন মদ খেতে শিখেছিল, খেলতো জুয়া। পাড়ার লোক সেই বয়সের লালুকে অল্প স্বল্প ভয় করতে শুরু করেছিল। বাজারের মধ্যে স্টোভ সারাইয়ের দোকান করত হীরেন। রাতে দোকানের ঝাঁপ ফেলে ভেতরে জুয়ার বোর্ড বসাতো। লালু ছিল সেই বোর্ডের মেম্বার। পাড়ার এবং এলাকার বিখ্যাত গুন্ডা ছিল ননি। ননির মাকে ছিল দেখার মতো। সে ট্যাক্সিওয়ালাদের লুট করত। পার্ক স্ট্রিট এসপ্ল্যানেডের বিখ্যাত বার থেকে মাতালদের ভুলিয়ে ভালিয়ে নিয়ে যেত ময়দানে। পরনের অন্তর্বাস ছাড়া সব কেড়ে নিত। পকেটমারদের কাছ থেকে নিত কমিশন। ননি জীবনে টাকাটা খুব চিনেছিল। মাঝে মধ্যে সে হীরেনের দোকানের জুয়ার বোর্ডটা লুট করত। খুব টাকার দরকার হলেই এটা করত সে। হীরেনরা বরাবরই ননিগুন্ডাকে দেখলেই বোর্ড ছেড়ে দিত। একদিন লালু থাকতে না পেরে বলল, রোজ রোজ বোর্ডটা ভেঙে দিয়ে যাও ননিদা। আমরা ছুটঝামেলা কিছু করি না, কিন্তু কাজটা কি পুরুষের মতো হচ্ছে? ননি এক পলক তাকে দেখে বলল, শরীর বানিয়েছিস নারে শালা, কিন্তু তুই খারাপ হয়ে যাবি লালু। লালু ভয় খেয়ে বলল, কিন্তু আমরা তো তোমাকে কিছু বলি না কখনো। খেলাটা ভেঙে গেলে রোজ রোজ ভালো লাগে না, তাই। ননি কেবল ঠান্ডা গলায় আবার বলল, তুই খারাপ হয়ে যাবি লালু। টাকা পয়সা তুলে নিয়ে ননি হাত বাড়িয়ে লালুর কাঁধের জামাটা ধরে বলল, আয়। ননি ডাকলে বেশিরভাগ লোকই প্রতিরোধের কথা ভুলে সম্মোহিতের মতো তার সঙ্গেই যায়। অত বড় শরীর নিয়ে লালুও তার অর্ধেক মাপের ননির সঙ্গে উঠল। বাজারের পেছন দিকে একটা চাতাল। মফস্বলের মেয়ে আর শিশুরা এখানে আনাজ নিয়ে বসে। রাতে জায়গাটা ভারী নির্জন ও শুনশান। অদূরে একটা পশ্চিমাদের ঝোপড়া আছে, তাতে ঝাঁকামুটে মজুরদের বাস, কিন্তু তারাও নির্জনতারই অংশবিশেষ। ননিকে দেখলে তারা পাথর হয়ে যায়। খুব জ্যোৎস্না সেদিন। সেই জ্যোৎস্নায় চাতালে এনে লালুকে দাঁড় করিয়ে ননি ঠান্ডা গলায় বলল, যদি বিশ্বাস থাকে তো নাম নে শুয়ারের বাচ্চা। এতক্ষণ পর্যন্ত সব ঠিকই ছিল। ননি বেড়াল ইঁদুরের খেলাটা ঠিকই খেলতে পারত। ভয়ে নেংটি ইঁদুরের মতোই কাঁপছিল লালু। কিন্তু ননি ভুল করল গালটা দিয়ে। লালুর বাপ নিরীহ মানুষ ছিলেন। কাজ করতেন সরকারি অফিসে, কেরানি, ছোটোখাটো মানুষ। ছেলে বউয়ের ওপর কোনো কর্তৃত্বই ছিল না। লালু যখন বড় হতে হতে বিশাল চেহারা বিশিষ্ট হয়ে উঠল, ছেলের বার দেখে তিনি খুবই চিন্তিত হয়ে পড়লেন। তার ছেলে এরকম বিরাট আকৃতির হয় কি করে, তা তিনি খুব ভাবতেন। মাঝে মধ্যে স্ত্রীকে তার সন্দেহ হতো। তিনি বলতেন, এ ছেলে আমার না নিশ্চয়ই। লালুর মা ভারী অবাক হয়ে বলতেন, তবে কার? আমতা আমতা করে লালুর বাবা বলতেন, হাসপাতালে অদল বদল হয়নি তো? আমার বাচ্চা নিয়ে অন্য কেউ তার বিকট ছেলেটা পাচার করে গেছে। এরকম অলক্ষণে কথা শুনে লালুর মা ভীষণ চেঁচামেচি শুরু করতেন। পাড়ায় জানাজানি হতো, লোকে হাসত। পাড়ার বৌছিরা তাদের দুপুরের কুটকাচালির আসরে লালুর মায়ের চরিত্র বিষয়ে ঘোরতর সন্দেহ প্রকাশ করত। ওটুকু মানুষের ওরকম দানবের মতো ছেলে হয় কখনো? সেসব কথা লালুরও কানে আসত। সে স্পষ্টই বুঝতে পারত তার বাপ তাকে একটুও পছন্দ করে না। উপরন্তু তার জন্ম এবং পিতৃপরিচয় বিষয়ে নানা লোকের নানা সন্দেহ। কিন্তু কেন যেন নিজের বাপ আর মার প্রতি লালুর একটা পাগলাটে ভালোবাসা ছিল। সে তার রোগা খিটখিটে সন্দেহপ্রবণ বাপকে ভালোবাসত খুব। মাঝে মধ্যে বাবা অফিস থেকে ফিরলে সে গিয়ে সন্ধেবেলা তার দানবীয় হাতে বাপের গা হাত পা টিপে দিতে দিতে বলতো, আমি তোমার ছেলে না বাবা?
বাপ সতর্ক হয়ে ক্ষীণ গলায় বলতো, আরও ভালো হ লালু, তোকে দেখে যে ভয় লাগে আমার। ভয় কি বাবা, আমি ঠিক আছি। লালুর বাবা ক্ষীণ গলায় বলতেন, অত জোরে দাবাস না, লাগে। চরিত্রটা একটু ঠিক রাখিস, বেড়ে উঠলেই হলো না, বাড়ির সঙ্গে আবার সংগ্রাম চাই। লালু সেসব বুঝতো না, তার শরীর সব সময় ছটফট করে, সে করবে কি? কাজেই সে বাবার কথায় আমল দিত না, কিন্তু লোকটাকে প্রাণ দিয়ে ভালোবাসত। কাজেই জ্যোৎস্না রাতে বাজারের পেছনের নির্জন চাতালে যখন তাকে মারবার আগে শুয়োরের বাচ্চা বলে গাল দিল ননি, তখনই একটা মারাত্মক ভুল করল। ওই গালাগালে হঠাৎ নিজের নিরীহ ছোটোখাটো বাবার চেহারাটা লালুর মনে পড়ল। পলকে গরম হয়ে গেল গা, সরে গেল সমস্ত জড়তা। সে ঘুরে তার হোঁকা হাতে বুলেটের মতো একখানা ঘুষি ছাড়ল ননির মুখে। তৈরি থাকলে এসব খুশি ননি সহজেই এড়াতে পারে, কিন্তু লালু সম্পর্কে সতর্ক হওয়ার কোনো কারণও ছিল না। হোঁতকাটা ভয়ে কাঁপছে দেখে নিশ্চিন্ত মনে ননি একতরফা মারের জন্য তৈরি হচ্ছিল। আচমকা খুশিটা লাগলো সেই সময়। একটা কোলবালিশের মতো চাতালে পড়ে গেল ননি। বাপ তুলে গালাগাল, হ্যাঁ, বাপ তুলে! বিড় করে বলতে বলতে লালু ননির লাশ টেনে তুলল এক হাতে, অন্য হাত মোটর গাড়ির পিস্টনের মতো চালাতে লাগলো। কোঁক কোঁক করে কয়েকটা শব্দ করল ননি, তারপর চুপ হয়ে গেল। কিন্তু লালুর রাগ তখনও শেষ হয়নি। সে দু হাতে ননির গলা টিপে ধরে বলছে তখনও, আর বলবি, আর বলবি কখনো? লালু তখনও জানতো না তার হাতের চাপে ননির গলার মেরুদণ্ডের দুটো হাড় ভেঙে গেছে, জিভ বেরিয়ে ঝুলছে এবং অনেকক্ষণ ননি শ্বাস নিচ্ছে না। বাজারের বন্ধ দোকান ঘরের আড়াল আবডাল থেকে দৃশ্যটা দেখে হীরেন আর তার দলবল এসে জ্যান্ত লালু আর ননিকে আলাদা করল। হীরেনরা খুব খুশি, কিন্তু লালুর বিপদ বুঝে বলল, তুই পালা, বাড়িতে গিয়ে শুয়ে থাক, কোথাও বেরোসনি। আবডাল দিয়ে বাড়িতে ঢুকবি, পাড়ার লোকে যেন না দেখতে পায়। লালুর ভয় ঢুকল আবার। নেংটি ইঁদুরের মতো পালাবে সে? ঘরে শুয়ে শুনল পুলিশ ভ্যান আসছে যাচ্ছে। একটু রাতে বাজারের দিকটায় ননির দলবল হুজ্জত শুরু করল। ঘরে শুয়ে কাঁপতে লাগলো লালু। কিন্তু ননি মরেই গেছে। কোনো ভয়ঙ্কর প্রতিশোধ নেয়ার জন্য সে আর ফিরবে না। তার দলবলও খুব একটা ছিল না। 2-4 দিন মামলা হলো, খোঁজাখুঁজিও হলো, কিন্তু লালুর গায়ে হাত পড়ল না। বাজারের হীরেন আর তার দলবল লালুকে আড়াল দিল কিছুটা। জুয়ার বোর্ডটা নিরাপদ করেছে লালু, কাজেই তার জন্য কিছু তো একটা করতেই হয়। লালু আবার রাস্তায় বেরোয়, হীরেনদের আড্ডায় গিয়ে বসে, চোলাই খায়। তখন তার 20 বছর বয়স। পটাকে দেখে এখন আর বুঝবার কোনো উপায় নেই যে সে একসময় কে বা কী ছিল। কিন্তু লোকে তখনও বলে, পটা মাস্তানের মতো অমন ওস্তাদ আর হয় না। কিন্তু কোনো এক লীলাময়ীর কাছে খা খেয়ে পটা সব ছেড়ে সন্ন্যাসী হয়ে যায় কিছুদিন। লাইনের ওপারে ছোট্ট কালী মন্দির বানিয়ে রক্তবর্ণ পোশাক পরে পটা কিছুদিন খুব সাধন ভজন করে। সামাজিক দুষ্কর্ম সবই সে ছেড়ে দেয়। পটার দাপটে যারা ম্লান হয়েছিল এতদিন, এই ফাঁকে তারা উন্নতি করে ফেলল। পটা কালী সাধনা করতে করতে আর চোখে দেখল সবই। কালীর মুখের ওপর লীলারানীর মুখটা মাঝে মাঝে ফুটে ওঠে। পটা দীর্ঘশ্বাস ছেড়ে চুপ করে থাকে। মনটা খুব ছটফট করলে মাঠ থেকে যার তার পাঁঠা ধরে এনে বলি দেয়। এইরকমভাবেই জীবনটা কাটিয়ে দিচ্ছিল পটা। এখন তার বয়স হয়ে গেছে, কালী মন্দিরটা নিয়েই পড়ে আছে সে। তবুও একটা চোখ তার সবসময় খোলা। পাড়ার দিকে সে নজর রাখে, কোন মাস্তান উঠছে, কেই বা পড়তির দিকে। এটা তার অভ্যেস, ছাড়তেও পারবে না। ননি মরে গেলে সে একদিন লাইন পেরিয়ে পাড়ায় ঢুকল। লালুর আত্মবিশ্বাস এখন অনেক বেড়ে গেছে। তার শরীরটা হোঁতকা হলেও যে কাজের, তা সে এখন বুঝতে পারে আজকাল। মারপিট হুজ্জত লাগলে সে সবার আগে যায়, লোকে তাকে রাস্তা ছেড়ে দেয়। মোড়ের মাথায় পটা ধরল লালুকে। শোন। লালু একটা চোখ কুঁচকে পটাকে দেখে। খুব একটা আমল দিতে চায় না, কিন্তু পটার রক্তবর্ণ পোশাক, উড়ো উড়ো চুলদাড়ি, রোগা শুকনো চেহারার মধ্যে এখনও একটা কিছু আছে যাকে ঠিক উপেক্ষা করা যায় না।
তাই লালু পটাকে আমল দেবে না করেও কাছে গিয়ে বলল, কিছু বলছো পটাদা? বলছি। গায়ে অত মাংস কেন তোর? ভারী জিনিস নিয়ে কিছু করা যায় না, বুঝলি? ব্যঙ্গের হাসি হেসে লালু বলে, করা যায় না কি করে বুঝলে? পটা আধখোলা চোখে একটু চেয়ে থেকে বলে, ননিকে সাফ করেছিস বলে বলছিস? ননি তৈরি থাকলে তোর মতো 4 জনকে জমি নেওয়াতো। আলপটকা মেরেছিস, তা সব সময় কি সেরকম হবে? বলে রোগা হাতখানা বাড়িয়ে পটা বলল, এই হাতখানা ধরে দেখ, বুঝতে পারবি। লালু আত্মবিশ্বাসের সঙ্গে তার প্রকাণ্ড হাতখানা বাড়ালো। পটা তার রোগা আঙ্গুল দিয়ে লালুর পাঞ্জাটা ধরে আলতো চাপে মোচড় দিল একটু। ব্যথায় থরথর করে কেঁপে উঠল লালু। হাতখানা বুঝি কবজি থেকে ভেঙেই যায়। আহা, ছাড়ো ছাড়ো। পটা মৃদু হাসে, ছেড়ে দিয়ে বলে, তাই বলছিলাম কি, গায়ের মাংস একটু ঝরিয়ে দে, কারণ নিজের মাংস নিজের শত্রু। লাইনের ওপারে মায়ের মন্দির আছে আমার, জানিস তো? সেখানে বিকেল বিকেল চলে আসবি, তোকে তৈরি করে দেব। প্রচণ্ড বিস্ময়ে রোগা শুকনো চেহারার পটাকে কয়েক পলক দেখে লালু। সে দেবী দত্তর আখড়ায় বিস্তর মাটি মেখেছে, যন্ত্রপাতি নেড়ে তৈরি করেছে শরীর। তবু এই রোগা দুর্বল পটার হাতের ক্ষমতার কাছে সে একেবারে ছেলে মানুষ, ওস্তাদ একেই বলে। পটা হাসল, আবার লালুর মুখ দেখে বলল, ননি চিরকালের গোয়ার, তার ওপর পয়সার লালচ। ওসব লালচ থাকলে মানুষ অন্ধ, নইলে তোর মতো আনাড়ির হাতে যায়। লালু বুঝল যে সে এখনও আনাড়ি, মাস্তানির বিষয়টি এখনও বিস্তর শিখবার আছে। তাই সে বিকেল বিকেল লাইন পেরিয়ে পটার মায়ের মন্দিরে যেতে লাগলো। প্রথম প্রথম কয়েকদিন পটা কেবল নিজের ডান হাতটা মুঠো করে বাড়িয়ে দিয়ে বলল, মুঠো খোল। পটার হাতের সেই মুঠো খুলতে সারা বিকেল প্রাণপণ চেষ্টা করে ঘেমে যেত লালু, তবুও পারত না। বলতো, কি দিয়ে তৈরি গো তোমার হাত পটাদা? পটা হাসে, বলে, আজ যা, কাল আবার আসিস। লালু সেলাম করে ফিরত, কিন্তু যাতায়াত বজায় রাখল সে। পটা শেখাতো, বলতো, এসব কাউকে শেখায়নি বড় একটা। এখন বুড়ো হয়ে যাচ্ছি, আমার সঙ্গেই সব চলে যাবে, তাই ভাবছি তোকেই দিয়ে যাই। কিন্তু দেখিস বাবু, লালচ বেশি করবি না, কখনো কোনো মেয়ে মানুষের কেস নিবি না, গুরুকে মনে রাখবি। লালু মাথা নাড়ে। তারপর একদিন লালু মায়ের বাড়িতে পুজো দিয়ে বেরিয়ে এলো। ভারী খুশি সে। বিশাল শরীর এবং যথেষ্ট হিংস্রতা নিয়ে লালু ঘুরে বেড়াতে লাগলো। শরীরের মাংস অনেকটা ঝরে গিয়ে শরীরটা হালকা লাগে এখন। চলন্ত মালগাড়ির গা বাইতে পারে, টপকাতে পারে উঁচু দেয়াল। সবচেয়ে বড় কথা, আর টপ করে ভয় পায় না আগের মতো। পটা তাকে শিখিয়েছে, যখন হাঁটবি চলবি তখন চোখের মণি নড়বে ঠিক যেন দেয়াল ঘড়ির পেন্ডুলাম। হাঁ করে একদিকে চেয়ে হাঁটবি না, চারিদিকে নজর রাখবি। তাই রাখে লালু। দুখানা চোখ টকটক করে ডাইনে বাঁয়ে নড়ে তার, সব দিকে নজর রাখে। এখন তার জীবন বিপজ্জনক। ওয়াগন ভাঙা হিসেবে লালু বেশ নাম করল। হাইওয়েতে মাঝে মাঝে লরি বা মোটর গাড়িও থামায় সে। পাড়ার বেশিরভাগ দোকানদার তাকে খাজনা দেয়, রোজগারপাতিও তার মন্দ নয়। কিন্তু বিপদও আছে। ওয়াগন ভাঙাদের পুরনো দলটার সঙ্গে বিস্তর বোমাবাজি চলল কিছুদিন। পুরনো দলটা ভেঙে যাচ্ছিল, লালুর দলটা তৈরি হচ্ছিল। বোঝা যাচ্ছিল দিনকালে লালুর দলটাই দাঁড়িয়ে যাবে, কিন্তু বিনা হুজ্জুতে নয়। ঠিক দুপুরবেলা লালু পেটোপাড়ার ভিতর দিয়ে আসছিল। সেই সময় হঠাৎ সে দেখল কে যেন সুইচ টিপে সূর্যটা নিভিয়ে দিল। এমনকি সুইচ টেপার কুটুস একটু আওয়াজও শুনতে পেল সে। অন্ধকারে মুখ থুবড়ে পড়ল রাস্তায়। তার গলায় সোনার চেনে বাঁধা বাঘনখ বেয়ে রক্ত পড়ছিল টপ টপ। হাসপাতালে তাকে দেখতে এলো পটা। মাথায় বিরাট ব্যান্ডেজ নিয়ে পড়ে আছে লালু। গুলিটা বের করেছে ডাক্তারেরা, কিন্তু তবু মাঝে মাঝেই মাথাটা অন্ধকারে ডুবে যাচ্ছে। সেই আলো আঁধারির ভেতরে সে পটাকে দেখে ক্ষীণ গলায় প্রশ্ন করল, পটাদা, আমি মাইরি শেষ হয়ে গেলুম। পটা গম্ভীর মুখে বলে, তোর একটা জিনিস নেই লালু,
ওস্তাদ হতে গেলে সে জিনিসটা চাই। কি সেটা? আর একটা ইন্দ্রিয়। আমি আগেই জানতাম তোর সেটা নেই। সেটা কীরকম জিনিস? পটা একটু ভেবে উত্তর দিল, কীরকম যেন ঠিক বোঝানো যায় না। চোখ কান ছাড়া আর একটা জিনিস। আমার মাথায় ঠিক রুমালের মতো একটা জিনিস আছে, সেটা সব সময় এদিক ওদিক ঝাঁপটা মারে। আমার চোখের আড়ালে কোথায় কি হচ্ছে না হচ্ছে তা ঝাঁপটা মেরে জানিয়ে দিচ্ছে আমাকে। কোন রাস্তা ঠান্ডা আর কোন রাস্তা গরম তা আমি রাস্তা দেখেই ধরতে পারি। মানুষের চোখের দিকে চেয়েই বুঝতে পারি যে কোন লাইনের সে লোক। তোর মুশকিল হচ্ছে তুই তা পারিস না। তোর শরীর আছে, কায়দাও জানিস, কিন্তু ও জিনিস তোর নেই। ভারী হতাশ হলো লালু। বলল, তা এখন আমি কি করব কি? পটা বলল, তোর জখমটা ভালো নয়। মাথার চোট সারা জীবন জ্বালায়। নিজের হাতে তৈরি করেছি তোকে। এখন ভালো মন্দ কিছু হলে বুকে লাগবে বড়। তার চেয়ে তুই লাইন ছেড়ে দে। লালুর মাথা আবার অন্ধকার হয়ে গেল এই কথা শুনে। বুড়ো বয়সে লালুর বাবা মায়ের একটি মেয়ে হয়েছিল। তার তখন 5 বছর বয়স। লালু তার সেই রোগা টিংটিঙে বোনটিকে ভালো করে লক্ষ্য করেনি কোনোদিন। হাসপাতাল থেকে ফিরে যখন কিছুদিন ঘরেই শুয়ে বসে থাকতে হলো তাকে, ছোট বোনটি তার কাছে ঘুরঘুর করত। তার বিছানার কাছে বসে গুটি খেলত। পুতুলের সংসার বসত খুলে। কখনো বা রান্নাবাটি খেলায় লালুকে নেমন্তন্ন করত। এইভাবেই মায়া জন্মায়। লালু ঘরবন্দি বলেই আরও বেশি মায়াটা জন্মায়। তখনও মাঝে মাঝে মাথা অন্ধকার হয়ে যায়। একটা দিক কেমন ফাঁকা ফাঁকা লাগে সব সময়। শরীরটা কাঁপে। নিজের জন্য ভারী একটা দুঃখ হয় তার। তখন সব ভুলবার জন্যে বোনের সঙ্গে রাজ্যের খেলনা নিয়ে বসে লালু। আস্তে আস্তে নিজের কথা সে ভুলে যায়। নিজেকে শিশুর মতোই লাগে তার। তার দলটা দাঁড়িয়েই গেল। ওয়াগান ভাঙার এমন ওস্তাদ দল বড় একটা আসেনি। দলের ছেলেরা এসে লালুর হিস্যার অংশ বাড়িতে পৌঁছে দিয়ে যায়, কিন্তু তারাও বুঝতে পারে লালু শেষ হয়ে গেছে। বোনের সঙ্গে সারাদিন খেলে খেলে তার মুখ চোখেও একটা শিশুর মতো হাবভাব। তারা বুঝতে পারে লালু আর লাইনে নামতে পারবে না। সেটা লালুও বোঝে। বুঝে একদিন সে তার হিস্যার টাকা ফিরিয়ে দিয়ে বলল, আমি বসে গেছি রে, ও টাকা ছুঁতে আমার লজ্জা করে, তোরাই ভাগযোগ করে নে। তারা খুব একটা আপত্তি করল না, টাকা ফেরত নিল। লালু একটা শ্বাস ফেলে বোনের সঙ্গে খেলায় ডুবে গেল আবার। সে এখন এক পায়ে লাফিয়ে এক্কা দোক্কা খেলতে পারে, হাত চিত উপুর করে গুটি খেলতে পারে, পুতুলকে পরাতেও পারে কাপড়। কিন্তু সেই সঙ্গে রোজগারও বন্ধ। সরকারি অফিসের টাকায় বাবা সংসার চালিয়ে নিচ্ছিল কোনো রকম, কিন্তু রিটায়ারমেন্টের সময় এসে গেল। লালুকে এখন আর তেমন ভয় করে না কেউ, বাবাও না। একদিন বাবা ডেকে বলল, লালু, তোমার মতিগতি ভালো হয়েছে, খুব সুখের ব্যাপার, কিন্তু রোজগারপাতির বুদ্ধি কই? শুধু ভালো মানুষিতে চলবে না। লালু বুঝল, কিন্তু সে লেখাপড়া শেখেনি। পটা ওস্তাদের কাছে যা সে শিখেছে তার কাজে লাগাবার মতো ক্ষমতা তার নেই। তবু সে বোনের সঙ্গে খেলা ছেড়ে একটু আধটু বেরোতে লাগলো। প্রথমেই গেল স্টেশনের গায়ে তাদের চায়ের দোকানটায়। দলের ছেলেরা এখানেই বসে। সন্ধেবেলা কয়েকজন বসে আছে। তাদের মধ্যে দুজন নীলু আর শানু লালুর চেনা, বাকি কজন নতুন। নীলু আর শানু খাতির করে তাকে বসালো। নতুনরা তাকে গ্রাহ্য করল না। এক দুবার দেখে চোখ ফিরিয়ে নিল। লালু নীলুকে বলল, আমার কিছু টাকার দরকার নীলু, দোকান করব। নীলু মন দিয়ে শুনে ভেবে বলল, ধান না হিস্যা? লালু মাথা নাড়ে, ওসব না, কাজে নামব। নীলু আবার ভাবে, অনেক ভেবে বলে, দল ঠিক আগের মতো নেই লালুদা, পুলিশেরও হুজ্জত খুব। নতুন ছেলেরা এসেছে, তারা কাউকে বিশ্বাস করে না। তুমি নামতে চাও ভালো, আমি সবার সঙ্গে একটু করে কথা বলে নিই, কাল একবার এসো। লালু গেল পরদিনও। নতুন ছেলেরা তার হোঁতকা শরীরটা চেয়ে দেখল মাত্র। নীলু গম্ভীর মুখে আড়ালে ডেকে বলল, তোমাকে নেব, কথা হয়েছে, কিন্তু এখন দল বেড়ে গেছে অনেক, আমাদের হিস্যা বেশি থাকে না।
পুলিশকে কত দিতে হয় তা তো তুমি জানোই। এখান থেকে ক্যাপিটাল বা গিয়ে সরে পড়বে তা হবে না। এলে কিন্তু থাকতে হবে, ভেবেচিন্তে এসো। কথাটা লালু ভাবল অনেক। ওয়াগান ভাঙা কিছু শক্ত কাজ নয়। গাড়ি জায়গা মতো দাঁড়ায়, পুলিশও বন্দোবস্ত মতো তফাতে থাকে। কেবল বন্ধ ওয়াগান খুলে মাল বের করা। কিন্তু ওই যে দল, ওই দলটাই সাংঘাতিক। বহুকাল সে আর দল করেনি। এখন বুঝে চলা কি সম্ভব? একটু এদিক ওদিক হলেই লাশ পড়ে যাবে। পটাটা কি একটা ইন্দ্রিয়ের কথা বলতো, যেটা তার নেই। সেটা নেই ঠিকই, তাই একটু আধটু ভয় করে লালুর। গলায় সোনার চেনে বাঁধা বাঘনখটা মুখে পুরে সে ভ্রু কুঁচকে ভাবলেও কিছু সমাধান পায় না। মাথার ভেতরটায় একধারে এখনো জমাট অন্ধকার। সব সমস্যা গিয়েই সেইখানে সেধোয়। ভারী অস্থির লাগে তার। তবু নামে লালু। দুদিন তাকে কোনো কাজই দেয়া হলো না। দলের সঙ্গে থাকলো কেবল। 3-4 দিন পর গাড়ি থামতে দরজা খুলে অভ্যাস মতো উঠে গেল লালু। পা দিল গমের বস্তায়। হাতে হাতলওয়ালা সরু হুক। তার পেছনে উঠল 3-4 জন নতুন ছেলে। ওয়াগানের ভিতরটা ভীষণ অন্ধকার। যার হাতে টর্চ সে কেন যেন টর্চটা জ্বালল না। অন্ধকারেই বিপুল একটা বস্তা টেনে তুলল লালু। পাকশাট মেরে দরজার কাছে ফেলল। নিচে থেকে কারো বস্তাটা ধরার কথা। লালু বস্তাটা ঝুলিয়ে ধরে রইল। নিচ থেকে কেউ তা ধরল না। কিছু বুঝবার আগেই ওয়াগানের ভেতরের অন্ধকার থেকে হুকের সরু অংশটা কে যেন সজোরে বসালো তার কাঁধে। ব্যথায় চেঁচিয়ে উঠল সে। হাতের বস্তাটা পড়ল প্রথমে, তার উপর পড়ল সে। পিছন থেকে একটা লাথি খেয়ে টাল সামলাতে না পেরে ভারী শরীর তার। উঁচু ওয়াগান থেকে পড়ে বুদ্ধিভ্রংশ হয়ে সে কাঁধ চেপে বোকার মতো চেয়ে রইল কেবল। টলটলে রক্তে ভেসে যাচ্ছিল তার হাত। ওয়াগানের ভেতর থেকে একটা তীব্র টর্চের আলো এসে পড়ল তার মুখে। একটা গলার স্বর বলল, আমরা নতুন লোক পছন্দ করি না লালু, কেটে পড়ো। লালু সেই টর্চের আলোর দিকে চেয়ে বলল, কিন্তু নীলু যে বলেছিল। নীলুও যাবে। তুমি পুরনো লোক, দলটা তোমার হাতেই তৈরি, আমরা জানি। তাই তোমাকে জানে মারলাম না। পুরনো লোক আমরা পছন্দ করি না, কেটে পড়ো। লালু তার অন্ধকার মাথা দিয়েও ব্যাপারটা বুঝল। উঠে দাঁড়িয়ে বলল, কিন্তু আমার হিস্সা? যে গমের বস্তাটা নামিয়েছ ওটা নিয়ে যাও। বস্তাটা অবশ্য নিল না লালু, কিন্তু ফিরে গেল। টপকালো রেলের লোহার বেড়া। অন্ধকারে গা ঢাকা দিয়ে ফিরে এলো বাড়িতে। পরদিন আবার শিশুর মতো মুখ নিয়ে ঘুম থেকে সে উঠল। খেলতে শুরু করলো ছোট বোনের সঙ্গে। 7 দিন বাদে খবর পেল রেলে কাটা পড়ে নীলু মারা গেছে। শুনে একটু শিউরে উঠল সে। ছোট বোন মিলু পাড়ার রাজ্যের ছেলেমেয়ে জুটিয়ে আনে। তাদের নিয়ে সারাদিন খেলে লালু। নীলু মারা যাবার খবর পেয়ে সে সেদিন তাদের নিয়ে বাড়ির উঠোনের করবী গাছের নিচে বনভোজন করল। বাচ্চাদের হুল্লোড়ে ডুবে রইল সারাদিন। কিন্তু এভাবে তো চলে না। দত্তদের গাড়িটা গত বছর বেচে দিয়েছে। গ্যারেজটাও খালি পড়ে আছে। লালুর খুব ইচ্ছে ওখানে একটা দোকান দেয়, মনোহারি দোকান। সামান্য কিছু টাকা হলে চলে যায়। সে বাবার কাছে টাকাটা চাইল প্রথমে। বাবা অবাক হয়ে বললেন, আমার প্রভিডেন্ট ফান্ডের টাকা ভাঙবো? তোমার কি মাথা খারাপ? বুড়ো বয়সে আমাদের খাওয়াবে কে? তার ওপর তোমার বোনের বিয়ের জন্য তো কিছু রাখতে হবে। কেরানির প্রভিডেন্ট ফান্ড তো বাপু রিজার্ভ ব্যাংক নয়, সামান্য 10-15 হাজার টাকা। লালু বুঝল বাবাকে সে এখনও ভালোবাসে। যাদের সে ভালোবাসে তাদের বিপন্ন মুখ দেখতে তার একেবারে ভালো লাগে না। একদিন সন্ধে পেরিয়ে শানু এসে হাজির। চুপি চুপি ডেকে নিয়ে বলল, লালুদা, কি করি বলো তো? কেন, কি হয়েছে? শোনোনি, নীলু সাফ হয়েছে। শুনেছি। নতুন ছেলেরা আমাদের আর চাইছে না। নীলুকে রড মেরে লাইনে ফেলে রেখে গেছে। আমি পালিয়ে আছি। লালু একটু ভাবল, বলল, শানু আয়, তুই আর আমি একটা মনোহারি দোকান দিই। শানু হাসল। 3 পয়সায় মাল কিনে 5 পয়সায় বেচে 2 পয়সা লাভ? দূর, ওসব কি আমাদের পোষায়?
অন্য কিছু বলো। লালু কি বলবে ভেবে পেল না, কিন্তু সে দেখতে পাচ্ছিল শানুর মাথার চুলে পাক ধরেছে। জুলপিও বেশ সাদা, যখন দাঁড়ায় তখন একটু কুঁজো দেখায় তাকে। শানুর বয়স বেশি, লালুর চেয়ে অনেক বেশি। লালু ওস্তাদ ছিল বলে তাকে দাদা বলে ডাকে। লালু মাথা নেড়ে বলল, লাইন আমার নয়, কিছু টাকা পেলে আমি দোকান দেব। শানু বলে, টাকা পাচ্ছ কোথায়? এই প্রশ্নটার উত্তর সহজে দিতে পারে না লালু, ভাবে। শানু বলে, চলো কিছু ক্যাপিটাল জোগাড় করি, পেলে আমিও ব্যবসাতে নামব, অর্ডার সাপ্লাইয়ের। বলতে বলতে শানু তার কোমর থেকে একটা রিভলভার বের করে দেখিয়ে একটু চোখ টিপল। রিভলভার বিস্তর দেখেছে লালু, নেড়েছেও অনেক, তবু এখন দেখে তার বুক কেঁপে উঠল। বলল, রেখে দে, মিনুটা দেখলে ভয় পাবে। চোখের পলকে যন্ত্রটা লুকিয়ে শানু বলল, একটা কি দুটোকে করব, তার বেশি নয়, বিশ্বাস করো। ক্যাপিটাল হলেই কেটে পড়ব। একটা শ্বাস ফেলে লালু বলল, তাই চল তবে। নাগরমল ওয়াগান ভাঙিয়েদের পুরনো খদ্দের, তার গদিতে রাতবিরেতে মাল পৌঁছয়। সকাল হতে না হতে বড়বাজারে তার পাইকারি আড়তে চলে যায় মাল, নগদ কারবার। স্টেশনের কাছাকাছি তাই তার একটি গদি আছে। সারাদিন ফাঁকা গদিতে একটা বাচ্চা ছেলে বসে মাছি তাড়ায়। ব্যবসা শুরু হয় রাতে। অনেক রাত পর্যন্ত গদিতে আলো জ্বলে, ভেতরে নড়াচড়া করে লোকজন। বাইরে অন্ধকারে বাতি নিভিয়ে দাঁড়িয়ে থাকে 2-3টে লরি। ওয়াগান ভাঙিয়েদের দলে আছে বলে নাগরমলের তেমন ভয় ডর নেই। বাঁধা রেটের ব্যবসা, টাকা পয়সা নিয়েও বড় একটা গোলমাল হয় না। 8টা 8:30 নাগাদ গদিতে ক্যাশ পৌঁছে যায়। ক্যাশের জন্য দারোয়ানও থাকে না। 11টা 12টার মধ্যে টাকা হাত বদল হয়ে যায়। লালু আর শানু এক রাত্রে হানা দিল গদিতে। শানুর হাতে রিভলভার, লালুর হাতে রড। দুজনেই মুখে কালি মেখেছে, রুমালে বেঁধেছে মুখ। এতকাল পরে এইসব হুজ্জত করতে লালুর খুব ভয় করছিল বলে একটা দিশি মদের পাইট ভেঙে খেয়েছে দুজন। নাগরমল একদম তৈরি ছিল না। লরির ড্রাইভারেরা এ সময়টা কাছে পিঠে থাকে না। লরি ফিরিয়ে মাল টানতে খাল ধারে যায়। গদিতে নাগরমল নিজে আর দুজন নিরীহ কর্মচারী। এ সময় ঝাঁপ ঠেলে দুজন ঢুকল। নাগরমল দৃশ্য দেখে হাঁ করে রইল। রিভলভারটা নেড়ে শানু ক্যাশ বাক্সটা দেখালো শুধু, মুখে কিছু সে বলল না। নাগরমল হাঁ করে বাতাস গিলে ফেলল। তারপর লালুর বুকের সোনার চেনে বাঁধা বাঘনখটা দেখল সে। লালুর বিশাল চেহারাটার সঙ্গে বাঘনখটাকে মিলিয়ে দেখতেই কয়েক বছর আগেকার লালুকে মনে পড়ে গেল তার। বলল, আরে রাম রাম, লালুবাবু, কি খবর? এসব কি হচ্ছে, যাত্রাবাটি নাকি? লালুর বুকটা বড় চমকে ওঠে। চিনে ফেলেছে নাগরমল। এখন আর উপায় কি? হয় এখন 3টে লাশ ফেলে যেতে হয়, নইলে নাগরমলের সঙ্গে একটা বন্দোবস্তে আসা যায়। এক সময় নাগরমলকে লক্ষ টাকার মাল দিয়েছে লালু, সেটা নাগরমল ভোলেনি। বলল, কিছু ক্যাশ করি দরকার আছে তো বলুন না, আপনার সঙ্গে তো অনেক বিজনেস করেছি। এসব ছিনতাই কি ভালো লালুবাবু? আপনার নামে পাড়া কাঁপতো এক সময়। 3টে লাশ ফেলার জন্য ট্রিগারে হাত রেখেছিল শানু, কিন্তু বয়সকালে নানা চিন্তাভাবনা এসে যায়। বেপরোয়া হওয়া যায় না কিছুতেই। তারা দুজনেই ঘরপোড়া গরু। লালু হতাশ হয়ে বলল, কিছু ছাড়ো নাগরমল, ব্যবসা করব। কত? 2000 করে দুজন। নাগরমল ভাবতে লাগলো। ভেবো না, সময় নেই, শানু বলল। নাগরমল শ্বাস ফেলে বলল, কাল দেব, বাড়িতে বসেই পেয়ে যাবেন, আজকের ক্যাশ গোনা আছে। না দিলে কিন্তু? নাগরমল হাসে, আপনার সঙ্গে বেইমানি, আমার প্রাণের ভয় নেই। পরদিন নাগরমল নিজেই টাকাটা পৌঁছে দিল। বলল, কাল আমার ড্রাইভার, ক্লিনার আর কর্মচারীরা দেখেছে আপনাদের। তারাই বলেছে ওয়াগান ব্রেকারদের, খুব হৈ হৈ হচ্ছে ওদের মধ্যে। একটু দেখবেন দাদা, ওরা ভালো না। নীলুবাবু মরল, শানুবাবু পালালো, আপনাকেও ব্যবসা গুটোতে হবে। লালু বুঝল নাগরমল ভবিষ্যতের জন্য সতর্ক হচ্ছে।
আর যেন লালু হানা না দেয়। লালু টাকা নিয়ে বলল, এটা ধার হিসেবে নিলাম নাগরমল, শোধ দেব ব্যবসা করে। নাগরমল মুখের একটা ভঙ্গি করে বলল, যা বোঝেন, আপনার সঙ্গে তো অনেক বিজনেস করেছি, আপনি ভালো লোক। ২,০০০ নিয়ে শানু কাটল। বাকি ২,০০০-এ দত্তদের গ্যারেজটা ভাড়া নিয়ে মনোহারি দোকান খুলল লালু। দোকানে তার লজেন্স, বিস্কুট, চানাচুর, বেলুন আর খেলনাই বেশি। পাড়ার বাচ্চারাই তার প্রধান খদ্দের। লাভালাভের হিসেব রাখতে পারে না লালু, বেঁচে যায়। পাড়ার লোকে যাতায়াতের পথে লালুর দোকান দেখে থমকে দাঁড়ায়। দোকান দিলে নাকি হে? একগাল হাসে লালু। হ্যাঁ দিলাম। আমাকে একটু দেখবেন কাকা, বেবি ফুড কোথাও পাই না, এনে দেবে নাকি? ব্ল্যাকের দামই না হয় দেব। দেখব। লালু এইরকমভাবে ব্যবসা শুরু করলো। মাল বেশি রাখে না, কিন্তু দুষ্প্রাপ্য জিনিস ঠিকই এনে দেয়। ব্ল্যাকের দাম নেয়। খুব আস্তে আস্তে সে টাকা পয়সার হিসেব বুঝতে শুরু করলো। এখন বাচ্চারা 10 পয়সার চানাচুর চাইলে ঠোঙা ভর্তি করে আর দেয় না, ছোট মাপের ঠোঙা বের করে, ফাও আর দেয় না। পয়সা গোনে, মাসের শেষে স্টক মেলায়। পাড়ার মধ্যে পান সিগারেটের একটা মাত্র দোকান, তার মালিক মদনা, কিন্তু মদনার ব্যবহার ভালো না। একটা মাত্র দোকান বলে দোকানটা চলে ভালো। দেখে শুনে লালু সিগারেটের একটা কাউন্টার খুলল। মুদির দোকানেরও সওদা রাখলো কিছু কিছু। অনেক কষ্টে বের করলো বেবি ফুডের লাইসেন্স। ফলে দত্তদের গ্যারেজ ঘরে তার দোকানটা হু হু করে চলতে থাকে। মাসে 7-8 টাকা আয়। মিলু এখন স্কুলে যায়, বাবা রিটায়ার করে বসে আছেন। বাইরের দিকের বারান্দায় পাতা ইজি চেয়ারে বসে সারাদিন খবরের কাগজটা উল্টে পাল্টে পড়েন। মায়ের চোখে ছানি আসছে, তবু মা সারাদিন ঘরের কাজ নিয়েই ব্যস্ত থাকেন। লালু মাঝে মাঝে বলে, মা তোমাকে একজন রান্নার লোক রেখে দিই। মা হাসে, বলে, রান্নার জন্যে পাকা লোক চাই, সঘর ভিন্ন গোত্রের একটা মেয়ে এনে দে দেখি। লালু বড় লজ্জা পায়, গলার বাগনোকটা মুখে পুড়ে ভাবে, পাড়ার গিন্নিবান্নিরা আগে লালুর দোকানে আসতো না। তারা সভয়ে বলতো, লালু গুন্ডার দোকান, ওখানে মেয়ে মানুষ যায় কখনো? কিন্তু ধীরে ধীরে তাদের মত পাল্টায়। এখন পাড়ার বৌঝিয়েরাও আসে, আসে প্রৌঢ়ারা। লালু সবাইকে দিদি, মা, মাসি বলে ডেকে খুব খাতির করে। সবচেয়ে বেশি ঝামেলা চাটুজ্জে খুড়িকে নিয়ে। লালুকে তার আফিং এনে দিতে হয়। আফিং নিতে এসে চাটুজ্জে খুড়ি পাড়া জানান দিয়ে চেঁচামেচি করে, বিয়ে করছিস না কেন? তোর বাপ দাদা বিয়ে করেছে, সংসার শুদ্ধ লোক বিয়ে করছে, তুই করবি না কেন? 30 বছর বয়স হলো না তোর? এরপর কি পাকা চুলে টোপর পড়বি? বিয়ে না করলে বুড়ো বয়সে পাগলামিতে ধরে, জানিস না? বিয়ে করব খুড়িমা, সময় পাচ্ছি কোথায়? একটু স্থিতু হয়নি? হ্যাঁ, ঢেউ সরে গেলে ডুব দিবি। বয়সকালটা তো মামদোবাজিতে কাটালি, এখন বুদ্ধিশুদ্ধি একটু হয়েছে, এইবারে কোথায় পাকাপাকি বন্দোবস্ত করে বসবি তা নয়, কেবল উড়বার মতলব। ভারী বিব্রত হয়ে সে তাড়াতাড়ি বলে, করব করব, শিগগিরই করে ফেলবো বিয়ে। আর কটা বছর, মিলুটার একটা বিয়ে দিয়ে নি। ও মা, ও তো গুয়ের গ্যাংলা মেয়ে, ওর বিয়ে হতে হতে তোর বয়স কি বসে থাকবে? পুলি পিঠের ন্যাজ বেরোবার আশায় তুই বসে থাক, তবেই হয়েছে। কিন্তু সময় বাস্তবিক বসে থাকে না। মিলু স্কুল ডিঙিয়ে কলেজে ঢুকলো। দেখতে না দেখতে ধাঁ করে বড় হয়ে গেল সে। চোখে চশমা, শাড়ি পরা মিলু দোকানের সামনে দিয়ে কলেজে যায়। বিক্রিবাট্টার ব্যস্ততার মধ্যেও চোখ তুলে লালু এক এক সময় দেখে মিলুকে। লালুর বোনটা ফর্সা আর ছিপছিপে হয়েছে, চেহারায় অমিল, কিন্তু বড় ভাব দুজনে। দাদার ওই বিশাল শরীরটা যে খাটাখাটনিতে রোগা হয়ে যাচ্ছে তা একমাত্র মিলুই লক্ষ্য করে। গম্ভীর মুখে শাসন করে দাদাকে। লালু ভাবে, এইবার মিলুর একটা বিয়ে দিতে হবে। 5 বছর পর। এখন একা ঘরে লালুর বাস। শরীরটা তেমনই আছে তার, কেবল পেটে চর্বি জমেছে একটু, মাথার চুল কয়েকটা পেকেছে, 36-এ পা দিয়েছে সে, চোখে চশমা। মিলুর বিয়ের পরপরই প্রথমে বাবা গেল এক সময়ে। সামনের বারান্দায় বসে ইজি চেয়ারে খবরের কাগজ মুখে ঘুমিয়ে পড়েছিল। আর সে উঠল না।
2 বছর পরে মা। ফাঁকা ঘরে একা থাকে লালু। ভালো লাগে না তার। দিন কেটে যায়। লালু এখন পাড়ার ভালো লোক। লোকে বাকিতে জিনিস পায়, প্রশংসা করে। দোকানটা বাকি পড়ে ঝাঁঝ হয়ে আসছে। লালুর তাতে কিছু যায় আসে না। সে একা চলে যাবে। বিকেলের ডাকে মিলুর একটা চিঠি পেল লালু। তাতে লেখা, একবার এসো, খুব জরুরি দরকার। বুকটা কেঁপে উঠল লালুর। মিলু বিয়েটা ভালো করেনি। নিজের পছন্দ মতো বর বেছেছিল। ছেলেটা চোখা চালু, কিন্তু মিলুর সঙ্গে তাকে মানায় না। গোত্র কিংবা ঘর ঠিকই ছিল, তবু ছেলেটা বড় বেশি চালু। বহু মেয়েকে বাঁদর নাচ নাচিয়েছে। বিলাসকে তাই পছন্দ হলো না লালুর। মিলুকে নিয়ে থাকবে তো বিলাস? অন্যদিকে ঝুঁকবে না তো? দোকানের সামনে একটা টুল পেতে শানু বসে থাকে আজকাল। 50 প্রায় ছুলো সে। তার অর্ডার সাপ্লাইয়ের ব্যবসাটা জমেনি। জোড়া তারা দিয়ে চালিয়ে নিচ্ছে। বয়সের জন্য নয়, চিন্তার ভারেই কুঁজো হয়ে গেছে একটু। বয়সের তুলনায় বেশ বুড়ো দেখায়। লালুর সঙ্গে বসে দুরন্ত যৌবনকালের নানা গল্প করে। মাঝে মাঝে বলে, এসব ঝিমোনো ব্যবসা কি আমাদের লাইন? চলো লালুদা, আরেকবার হুজ্জত বাঁধাই, লুটে পুটে আনি। শেষ জীবনটা সুখে কাটিয়ে দিই, চলো। আমাদের আমলে এমন সোনার দিন আর আসেনি। লালু হাসে, চুপ করে থাকে। চিঠি যেদিন পেল সেদিনও শানু বসে আছে বাইরের টুলে। চিঠিটা ভাঁজ করে বুক পকেটে রেখে লালু উঠল। শানুকে বলল, দোকানটা একটু দেখিস তো শানু, আমি ঘুরে আসছি। চললে কোথায়? মিলুটা চিঠি দিয়েছে। কি আবার গোলমাল ওদের। শানু উদাস গলায় বলে, ওসব ছেড়ে দাও লালুদা, যে যার মতো চলুক। সংসারের কোনো জ্ঞানই তো তোমার নেই। তা ঠিক, কিন্তু শানু, সারা পৃথিবীতে ওই তো আমার একটা আপনজন। শানু ভাবে, ভেবে বলে, সেটা সত্যি। ঠিক আছে, যাও। বাইরের ঘরে উদাস শুকনো মুখে মিলু বসে আছে। তার হাঁটুর কাছে 2 বছরের বাচ্চা মেয়ে জুলেখা। লালুকে দেখে হরিণীর মতো সচকিত তাকায় মিলু। কি হয়েছে রে মিলু? মিলু ঠোঁটে আঙুল ছুঁয়ে সতর্ক করে দিল। ইঙ্গিতে শোয়ার ঘর দেখিয়ে বলল, ও আছে। হাত ধরে বারান্দায় নিয়ে এলো লালুকে। পায়ে পায়ে ঘুরছে ছোট্ট জুলেখা। তাকে কোলে নিয়ে গায়ের শিশুগন্ধ বুক ভরে নেয় লালু। তার শৈশব যেন ফিরে আসতে থাকে। কি হয়েছে? সেই একই ব্যাপার। আমাকে ওর পছন্দ নয়। পরশু রাতে আমাকে মেরেছে। মেরেছে? হ্যাঁ, এই প্রথম। কিন্তু এখন মারটা চলবে, হাত এসে গেছে। রাগে বোবা হয়ে গেল লালু। কষ্টে বলল, মিলু, তোকে কেউ কখনো মারেনি। মিলুর ঠোঁট কাঁপতে থাকে, চোখ ভরে জল আসে। খুব লেগেছিল না রে? মিলু মাথা নাড়ে। লেগেছিল। ও কি চায়? কি জানি, বলে মিলু কাঁদতে থাকে। ও তোকে চায় না? না। তবে আমার কাছে চল মিলু, বেশ থাকবো ভাই বোনে। না। মাথা নাড়ে মিলু। তবে তুই কি করবি? সেজন্যই তো তোমাকে ডেকেছি। কি করব বলো? লালু একটা শ্বাস ছাড়ে, বলে, ওর সঙ্গে একটু কথা বলি। জুলেখাকে নামিয়ে দিয়ে লালু ঘরে আসে। বিলাস বিছানায় শুয়ে আছে। ভারী ক্লান্ত আর রোগা দেখাচ্ছে তাকে। বিমর্ষ মুখ। বিলাস? কি হয়েছে? বিলাস চোখে চায়, আস্তে করে বলে, ওকেই জিজ্ঞেস করুন। করেছি। তুমি কি ওকে মেরেছ? কেন? বিলাস ঠোঁট উল্টে বলে, ইচ্ছে। কেন মারবে? ওকে কেউ কখনো মারেনি। আমি মেরেছি, আমার ইচ্ছে। কার বাবার কি? লালু থমকায়। সমস্ত শরীর থরথর করে কাঁপে। তার মানে? বিলাস উঠে বসে, একটা সিগারেট ধরায়। তারপর আস্তে আস্তে বলে, শোধ নেবেন? নিন না, কিন্তু বলে রাখছি, ও আবার মার খাবে। না, খাবে না। খাবে খাবে। কোনো শুয়োরের বাচ্চা ঠেকাতে পারবে না। পলকে সব ভুল হয়ে যায়। 36 বছর বয়স, চোখের চশমা, সব ভুল হয়ে যায়।
15-16 বছর আগেকার এক জ্যোৎস্নায় আলোকিত নির্জন চাতাল মনে পড়ে কেবল, আর শরীরের মধ্যে ঝড় ওঠে বহুকাল বাদে। প্রকাণ্ড হাতখানা বাড়িয়ে বিলাসকে শূন্যে তুলে নেয় লালু। অন্য হাত আঘাতের জন্য উদ্যত। মিলু ছুটে আসে, চিৎকার করে বলে, দাদা মেরো না, মরে যাবে। হকচকিয়ে যায় লালু। ঠিক তো, এইভাবে একদিন ননি গিয়েছিল তার হাতে। তারপরও পটা ওস্তাদের কাছে শেখা মার। কাজটা ঠিক হবে না। শিশুর মতো দুহাতে ধরে বিলাসকে আবার মেঝের ওপর ছেড়ে দেয় লালু। কিন্তু বিলাস ছাড়ে না। পয়সা জমানোর একটা মাটির ঘট রাখা আছে তাকে। বিলাস প্রথমে পাগলের মতো সেইটে ছুঁড়ে মারে। ভারী ঘটটা মাথায় লেগে চৌচির হয়ে ভেঙে যায়। লালুর সমস্ত শরীর বেয়ে পয়সার ধারা নেমে ঘরময় ছড়ানো থাকে, ক্ষীণ একটা রক্তের ধারা সেই সঙ্গে। বিলাস ছুঁড়ে মারে জুলেখার খেলনা, পেপারওয়েট, কালির দোয়াত। তাতে খুশি হয় না। দুহাতে ঘুষি মারে লালুর মুখে, পেটে লাথি মারে। বিলাসের বাবার একটা ভারী বাঁধানো ফটোগ্রাফ ছিল দেয়ালে। রাগে পাগল হয়ে সেইটে টেনে আনে সে। কানা দিয়ে উপর্যুপরি মারতে থাকে মাথায়, মুখে। কাঁচ ভেঙে ঢুকে যায় লালুর চামড়ায়। লালু ধীরে ধীরে মেঝেতে বসে, তারপর দেয়ালে হেলান দিয়ে চোখ বোজে। একটাও মার ঠেকাবার চেষ্টা সে করে না। জুলেখা চিৎকার করে কাঁদতে থাকে। মিলু চিৎকার করে দুজনের মাঝখানে এসে পড়ে। বিলাস তাকে হাতের ঝাপটায় সরিয়ে দিয়ে পাগলের মতো আবার আক্রমণ করে লালুকে। তারপর একসময় সে থামে, চারিদিকে চেয়ে দেখে। তার চোখে আতঙ্ক দেখা যায়। সে লালুর রক্তাভ, বিভৎস, নিস্পন্দ দেহখানা দেখে। হঠাৎ সম্বিত পেয়ে কেঁপে ওঠে। দৌড়ে আলনা থেকে প্যান্ট টেনে নিয়ে পড়ে গায়ে শার্ট চাপায়। খুব তাড়াতাড়ি ঘর ছেড়ে বেরিয়ে পড়ে সে। সদর দরজার কাছে গিয়ে হঠাৎ থমকে দাঁড়িয়ে ভেতরের দিকে চেয়ে বলে, মিলু, মিলু, আমাকে ক্ষমা করো, লক্ষ্মী সোনা আমার। দাদাকে দুহাতে জাপটে বসেছিল মিলু পাথর হয়ে। তবু বিলাসের কথা তার কানে গেল। হরিণীর মতো সচকিত হয়ে উঠল সে। বিলাস কি তবে তাকে ভালোবাসে এখনো? চকিতে বিদ্যুৎ স্পর্শে উঠে দাঁড়ায় সে। ছুটে আসে দরজায়। বিলাস সিঁড়ি দিয়ে কত দ্রুত নেমে যাচ্ছে, পালাচ্ছে। শোনো শোনো, ডাকে মিলু। বিলাস তার ভয়ার্ত সুন্দর মুখখানা ঘুরিয়ে থমকে দাঁড়ায়। দরজার চৌকাঠে হাত রেখে মিলু কাঁপতে থাকে। কাঁদে অস্ফুট গলায়, বলে, তুমি কি এখনো আমাকে ভালোবাসো? বিলাস দুধাপ সিঁড়ি উঠে আসে, বলে, বাসি মিলু, চিরকাল বেসেছি, তুমি বোঝো না। মিলু আস্তে করে বলে, তোমার ভয় নেই, দাদা মরেনি, তুমি তাড়াতাড়ি ফিরো। বিলাস অবিশ্বাসের চোখে খানিকক্ষণ চেয়ে থাকে, তারপর মাথা নাড়ে। ধীরে ধীরে সিঁড়ি ভেঙে নেমে যায়। ভাঙা কাঁচাকীর্ণ মেঝের ওপর শিশু জুলেখা দাঁড়িয়ে। তার চোখে জল, সে কাঁদছে। এক পা করে এগোচ্ছে লালুর দিকে। ভাঙা রক্তাক্ত মুখ তুলে লালু জুলেখাকে দেখল। আহ জুলেখা, চারিদিকে কাঁচ মা, তোমার পা কেটে যাবে, সে ফিসফিস করে বলল। জুলেখা তবু ভাঙা কাঁচ মারিয়ে এক পা করে আসছে। চোখের রক্ত মুছে নেয় লালু। তারপর দুহাত বাড়িয়ে কোলে নেয় জুলেখাকে। শিশুগন্ধে তার বুক ভরে যায়। আহ জুলেখা, আমার তেমন লাগেনি মা। আমি ঘোড়া হই, তুমি আমার পিঠে চাপো। লালু শিশু হয়ে থাকে, লালু শিশু হয়ে যায়। ভাঙা মুখ, রক্তাক্ত শরীর, মাথার ভিতরে এক আংশিক অন্ধকার। তবু নিজেকে নিরভিমান লাগে তার। রাগদেশীন প্রকাণ্ড শিশুর মতো সে জুলেখাকে ভোলাতে থাকে। জুলেখাকে পিঠে নিয়ে আকীর্ণ কাঁচখণ্ড, পয়সা, রক্তের ফোঁটার মতো সে হামা দিয়ে ফেরে সারা ঘর। মুখে তার অনাবিল হাসি। দরজায় দাঁড়িয়ে দৃশ্যটা হাঁ করে দেখে মিলু। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প দৈত্যের বাগানের শিশু এখানেই শেষ হলো। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন।